সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আবারও মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাল সকাল 6:30টায় প্রতিপক্ষ হাইতি। ছন্দময় ফুটবল শৈলীর পাশাপাশি জয়ের প্রত্যাশা সমর্থকদের। ব্রাজিলের সাপোর্টারের মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি, কারণ তাদের খেলার একটা মেকানিজম আছে, তাদের খেলার একটা সৌন্দর্য আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর 2 ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার 2টি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন নামকরণের বিষয়ে হবে গণশুনানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে 23 জুন রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই বলছে ডিএমপি। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। বিএনপি সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। লুটপাটের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বিশাল বাজেট। অভিযোগ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার। বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। সীমান্ত হত্যার বিচার ও সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল সহ 11 দফা দাবিতে রাজধানীতে বাংলাদেশ আজাদ পার্টির মশাল মিছিল ও বিক্ষোভ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের বৈঠকে যাচ্ছেন না ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবর। বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল ও আর্জেন্টিনা। এই 2 দলের ভক্ত অনুরাগী সর্বত্র। কাল হাইতির বিপক্ষে ম্যাচ সামনে রেখে অস্থির সময় পার করছেন ব্রাজিলের সমর্থকরা। এমনটি উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। ফুটবল মানেই উন্মাদনা। সেই উন্মাদনার জোয়ারে ভাসছেন বাংলাদেশের মানুষও। দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনার খেলায় সমর্থকরা খুশি হলেও চিন্তার ভাঁজ পড়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর হাইতির সঙ্গে দ্বিতীয় ম্যাচে কেমন করবে ব্রাজিল? বাংলাদেশের প্রায় 50% মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্ট করে। সেক্ষেত্রে আমি চাই ফাইনালে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। আর্জেন্টিনা দেখা যাক যা কিনে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত যেতে, মনে হয় তো ফাইনাল পর্যন্ত যেতে পারবে না। ভালো প্লেয়াররা সবসময় বেশি আঘাত পায়, ফলে নেইমারের ক্ষেত্রেও তাই ঘটে এবং নেইমারকে মাঝে মাঝে অভিনয়ও করতে হয়, এটাও বাস্তবতা। খেলায় ভালো খেলতে গেলে অনেক সময় এটা হয়তো বা করতে হয়। নেইমার যদি ইনজুর না হইতো তাহলে মেসি রোনালদোর মধ্যে গড ডিবেট থাকতো না, একটাই গড হইতো, সেটা হচ্ছে নেইমার। ব্রাজিলের বর্তমান যে টিম আছে ওরা প্রত্যেকটা জাতীয় প্রত্যেকটাই ভালো ভালো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড প্রত্যেকটা ভালো ভালো ক্লাবের খেলোয়াড় আছে। এবার যে নতুন কোচ কার্লো আনচেলত্তি, তার যে আসল যে টেকনিক দ্বারা বোঝা যাচ্ছে যে এবার ব্রাজিল ভালো খেলবে। কারণ ব্রাজিলে নেইমার ছাড়া আরও অনেক স্টার প্লেয়ার আছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, এন্ড্রিক, ওদের মধ্যে আরও অনেক স্টার প্লেয়ার রয়েছে। আবেগের কারণে আমরা এই ধানমন্ডি থেকে এখানে শাহবাগে আসছি এই ব্রাজিলের পতাকা কিনতে। বিশ্বকাপের মধ্যে এই পর্যন্ত 5টা কেউ পায়নি ট্রফি। এটা হলো সর্বোচ্চ হলো ব্রাজিল, এবং ব্রাজিলের সাপোর্টারের মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি, কারণ তাদের খেলার একটা মেকানিজম আছে, তাদের খেলার একটা সৌন্দর্য আছে। আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির নামে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি রাস্তার নামকরণ করা হয়েছে। বার্কলে হাইটসের কাছে অফিসিয়ালি উদ্বোধন করা ওই রাস্তার নাম লিও মেসি ওয়ে। সাইনবোর্ডটি স্থাপন করা হয়েছে প্যাট্রিয়া স্টেশন ক্যাফের ঠিক পাশে, যে জায়গাটি সেখানকার আর্জেন্টিনা ভক্তদের আড্ডার প্রধান কেন্দ্র। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় আর্জেন্টিনা ভক্তদের আনন্দের মাত্রাটা যতটুকু না বেশি, তার চেয়েও বেশি লিওনেল মেসির হ্যাটট্রিকে। উন্মাদনার এই পারদকে আরেকটু বাড়িয়ে দিতে এবার যুক্তরাষ্ট্রে তৈরি হলো এক টুকরো আর্জেন্টিনা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের ঠিক কাছেই বার্কলে হাইটসের এক রাস্তার নাম এখন লিওনেল মেসির নামে।
শেরম্যান অ্যাভিনিউ আর স্টেশন স্ট্রিটে সংযোগস্থলটি এখন থেকে পরিচিত হবে লিও মেসি ওয়ে নামে। নামকরণের পেছনের কারিগর ক্যারোলিনা জোকালস্কি, যিনি স্থানীয় প্যাট্রিয়া স্টেশন ক্যাফের মালিক। আর্জেন্টিনা প্রবাসী এই ফুটবল ভক্তের 9 মাসের অক্লান্ত পরিশ্রম আর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাস্তবে রূপ নিয়েছে স্বপ্ন। ক্যারোলিনার কাছে মেসি কেবল একজন ফুটবলার নন, তিনি কোটি প্রবাসীর লড়াকু জীবনের এক অনুপ্রেরণা। লিওনেল মেসি আমাদের প্রতিনিয়ত আনন্দ দিয়ে যাচ্ছেন। ধনী গরিব সবার কাছেই তিনি এক অনন্য উদাহরণ। তিনি এমন একজন ব্যক্তি যিনি কঠোর পরিশ্রম করেন, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেন, কিন্তু নিজের মাতৃভূমি, নিজের পতাকা আর শিকড়কে কখনোই ভুলে যান না। আর এই সব কিছুর জন্যই তিনি আমাদের কাছে অনুকরণীয়। বিশ্বকাপ জয়ী মেসির অর্জন আকাশচুম্বী। 8 বার ব্যালন ডি অর জয়ী তিনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর ক্যারোলিনাকে দেখে মিষ্টি হেসে মেসি বলেছিলেন, আমি দেখেছি ওইটা। এই হাসি যেন ক্যারোলিনার কোটি ভক্তের 9 মাসের কষ্টে সেরা পুরস্কার। প্রথমবার 48 দলে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই। তার আগে লিও মেসি ওয়ের আত্মপ্রকাশ জানান দিচ্ছে, মাঠের লড়াই যেমনই হোক, ফুটবল জাদুকরের নাম খোদাই হয়ে গেছে খোদ আমেরিকার বুকে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবার অন্য প্রসঙ্গ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার 2 ছেলের নামে বগুড়ার 2টি ইউনিয়নের নামকরণ করেছেন, এমন অভিযোগ ওঠায় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। বলেন, নতুন নামকরণের ব্যাপারে ইউনিয়নগুলোর গণশুনানি হবে। সম্প্রতি শিবগঞ্জ নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এতে নতুন ইউনিয়ন হয় 4টি। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় মীরবাড়ি, আর নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা 3টি ইউনিয়নের নাম রাখা হয় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি, তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। মেহেরপুর সীমান্ত দিয়ে 4 জন ও লালমনিরহাটে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। শুক্রবার ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা তা বিজিবিকে জানায়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন। অন্যদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টাও সফল হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আগামী 23 জুন রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। আজ রাজধানীতে সংবাদ সম্মেলনে এমনটি জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি জানান, দিনটি ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। এছাড়া নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্টের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগের মাধ্যমে বিএনপি সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ নারায়ণগঞ্জে এক দলীয় সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, আগের সরকারের মতো লুটপাটের উদ্দেশ্যেই বিশাল বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শুক্রবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করে মহানগর জামায়াতে ইসলামী। সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ আনেন। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেবও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না,
অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। 2025-26 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বিশাল এই বরাদ্দের সমালোচনা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। বক্তব্যের এক পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতে ইসলামীর আমির আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করেন শফিকুর রহমান। মেয়র হিসাবে প্রার্থী ঘোষণা করছে। আজিজুল ইসলাম, দীপ্ত, বার্তা কক্ষ। সীমান্ত হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে আজ মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ আজাদ পার্টি। অবশ্য পুলিশ নবগঠিত দলটির নেতাকর্মীদের গুলশান 1 নম্বর মোড়ে আটকে দেয়। অন্য কয়েকটি দলের নেতারাও এতে অংশ নেন। সীমান্ত হত্যার বিচার, বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতের ভিসা সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ সহ 11 দফা দাবিতে শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে বাংলাদেশ আজাদ পার্টি। মহাখালীর রাওয়া কনভেনশন হল থেকে ফেলানি এভিনিউ গুলশান 2 এর উদ্দেশ্যে মিছিলটি এগিয়ে যায়। এটি গুলশান 1 গোল চত্বরে পৌঁছার পর পুলিশ আটকে দেয়। পরে বাংলাদেশ আজাদ পার্টির নেতাকর্মীরা এখানে অবস্থান নেন এবং নানা রকম স্লোগান দিতে থাকেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বলেন, সীমান্ত হত্যার বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমরা সবার সাথে চোখে চোখ রাখে কথা বলবো। সুতরাং কেউ সীমান্তের ওপার থেকে আমাদের উপরে আগ্রাসন চালাবে, সেটা ওখানে মেনে নেব না। দিল্লিবাদের গবেষণা করে স্বাধীন সার্বভৌম ইনসাফের পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের সেই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের বিপরীতে একমাত্র আশ্রয় হলো ইসলাম। এক বিজেপি নেতা যশোর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চল দখলে হুমকি দেওয়ায় এর তীব্র প্রতিবাদ জানান বক্তারা। রংপুর বিভাগকে আমরা ছেড়ে দিব, চট্টগ্রাম বিভাগকে আমরা ছেড়ে দিব, এই নতজন সরকারের কোনো উত্তর নাই। এই বিএসএফ আরো একটা বর্ডারে ডিউটি দেয়, পাকিস্তান বর্ডারে। আজ পর্যন্ত 47 সালের পর থেকে পাকিস্তান বর্ডারে একটা গুলি চালাতে পারে নাই। বাংলাদেশ বর্ডারে 1200-র বেশি লোক গুলি করে হত্যা করছে। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে যেই প্রশ্ন তুলবে তার বিরুদ্ধেই নতুন করে লড়াই হবে, সংগ্রাম হবে ইনশাআল্লাহ। সমাবেশ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুষ্পোত্তলিকা দাহ করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ফিরছি একটা বিরতির পর। রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম, তবে চাল, ডাল ও মাছের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ রয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামই। রাজধানীর কারওয়ান বাজারে শাকসবজির সরবরাহ এখনও বেশ ভালো, দাম নিয়েও ক্রেতার অভিযোগ অনেকটা কম। তবে সবজির বাজারের এই স্বস্তি মলিন হয়ে যাচ্ছে অন্যান্য নিত্যপণ্যের কারণে। চাল, ডাল সহ অন্যান্য মুদিপণ্যের মাসের পারিবারিক বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। তেলের 4 টাকা লিটারে বাড়ছে, বাড়ার পরও তেলের সরবরাহ ঠিক রাখে নাই। 4-5টা কোম্পানি তেল দিত, 1 বা 2টা কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। সবজির দাম মোটামুটি কম আছে বর্তমানে বাজারে। আপনার এই যে করলা 60 টাকা, 50 টাকা, পটল 40 টাকা, বেগুন 60 টাকা। আপনার এই যে গাজর ছিল 200 টাকা কেজি, আজকে গাজর 120 টাকা কেজি। অন্য অন্য সময়ের তুলনায় আমি তো সবসময় বাজার করি, আর খুব আমি সস্তায় পেয়েছি। যেহেতু আমরা সীমিত আয়ের মানুষ, যে ফিক্সড স্যালারিতে আমরা জব করি, তো সেক্ষেত্রে আসলেই এরকম যদি বাজারের অবস্থা থাকে তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। মশলার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা ও রসুনের দাম আগের মতোই রয়েছে। দেশি রসুন 100 টাকায় বেচা হইতাছে, পেঁয়াজ 40 টাকায়। সীমিত মানে মাল বাড়ে না, মোটামুটি সহনীয় পর্যায়ে। কিছু কিছু পণ্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকায় মাছের দাম স্থিতিশীল বলে দাবি বিক্রেতাদের। বিপরীত মেরুতে দাঁড়িয়ে ক্রেতাদের অভিযোগ প্রায় সব প্রজাতির মাছ নিয়ে।
এই সপ্তাহে শিং মাছ বিক্রি করতেছি 450 টাকা কেজি, আগে বিক্রি করছি 500-600 টাকা কেজি। শৈল মাছ আগে আসলে 1000 টাকা কেজি, আজকে বিক্রি করতে 800 টাকা কেজি। মাছের সাপ্লাই আছে, কিন্তু আসলে মাছের দামটা একটু বাড়তি, যেমন ইলিশের দামটা একটু বেশি আছে। কোরবানির পরপর থাকা উচিত ছিল একটু অ্যাভারেজ রিজনেবল প্রাইস, বাট আজকে একটু হাই প্রাইস মনে হয়েছে অ্যাভারেজ সব কিছু দিক থেকে। 5 টাকা 10 টাকা কম বেশি আর কি। গত সপ্তাহে যেমন 200 করে ছিল, এখন 210 টাকা এরকম মাছ। এছাড়া প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে প্রতি কেজি 1250 টাকা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে চলছে জাতীয় ফল মেলা। এতে দেশি বিদেশি নানা ফল ক্রেতা দর্শনার্থীর নজর কাড়ছে। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের ফল সংগ্রহ করেন তারা। 3 দিনের এই আয়োজন চলবে শনিবার পর্যন্ত। আম, জাম, কাঁঠাল, লিচু সহ অসংখ্য ফলের সুবাস মন কেড়ে নিচ্ছে ক্রেতাদের। রাজধানীর খামারবাড়ির ফল মেলায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ফল বিক্রেতারা, যেখানে পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফল। ফল মেলার সবচেয়ে বড় আকর্ষণ নানা প্রজাতির আম। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আম নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। আমরা যদি একটু আমের দামের দিকে তাকাই, এখানে পাওয়া যাচ্ছে মল্লিকা, বাড়িফোর, ল্যাংড়া, রূপালী, হিমসাগর। প্রত্যেকটি আমেই কিন্তু 80 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এছাড়া ছোট যে রূপালী রয়েছে, এই রূপালীর আমটি কেজি প্রতি 60 টাকা দরে ক্রেতারা কিনতে পারছেন। হিমসাগর, ল্যাংড়া, হাড়িভাঙ্গা, আমরুপালি ছাড়াও এ মেলায় পাওয়া যাচ্ছে কলার মতো দেখতে এই ব্যানানা ম্যাঙ্গো। এটি পাহাড়ি আম, এটি কেজি প্রতি 100 টাকা দরে ক্রেতারা কিনতে পারছেন। আম থেকে চলে এলাম জামে। এই জাম পাওয়া যাচ্ছে এই মেলায়, যেটি কেজি প্রতি 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া রয়েছে লিচু। এই 100 লিচুর দাম এখানে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি রয়েছে লটকন, কেজি প্রতি 200 টাকা দরে লটকন বিক্রি হচ্ছে। আর ড্রাগন পাওয়া যাচ্ছে 140 টাকায়। আম, জাম, লিচু ছাড়াও রয়েছে কাঁঠালের সমারোহ। 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের কাঁঠালও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এর আগে কখনো আসিনি, এই প্রথম আমার ফল মেলাতে আসা, ভালো লাগছে। নতুন নতুন ফল দেখেছি মেইনলি, এগুলো আমরা কখনো দেখিনি। এরপর ম্যাঙ্গো, অনেক ধরনের ম্যাঙ্গো, অনেক প্রজাতির ম্যাঙ্গো। এরপর হচ্ছে আমরা ব্যানানা ম্যাঙ্গো কিনেছি অলরেডি। এই মেলাটা 3 দিনের জন্য হয়, বেশি দিন করা উচিত, কারণ আমাদের ঢাকায় তো লোক সংখ্যা অনেক বেশি। ফল দিয়ে তৈরি নানা ধরনের রান্নার রেসিপি জানা যাচ্ছে এ মেলায়। এখানে রয়েছে কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের বার্গার, কাঁঠালের পাকোড়া, কাঁঠালের নকশি পিঠা, কাঁঠালের চিপস। কাঁঠাল ছাড়াও রয়েছে তালের পিঠা, তালের বড়া, তরমুজের পুডিং, অসংখ্য পিঠাসহ নানা ধরনের ফলের রেসিপি। বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁঠালের বিভিন্ন রেসিপি এখানে দেওয়া আছে। আমরা রাজশাহী থেকে আসছি, ক্রেতারা আম নিচ্ছে, ভালো লাগছে। জাম, তারপরে লটকন, তারপর ড্রাগন মিলে জিলে এবার এই যে আছে কাটলিচু, সবই মোটামুটি ভালোই বিক্রি হইতেছে। শুধু ফল প্রদর্শনী নয়, ফল চাষে উন্নত প্রযুক্তি, কৃষি বিপণন সহ নানা তথ্য তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের সামনে। এর ফলে কৃষক, উদ্যোক্তা এবং সাধারণ মানুষ একসঙ্গে উপকৃত হচ্ছেন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। গাইবান্ধায় পরিত্যক্ত কলা গাছ থেকে তৈরি হচ্ছে ফাইবার। ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলার গোমরনই গ্রামের 2 ভাই। বর্তমানে তাদের কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেকের। ফেলে দেওয়া কলার গাছ বাগান থেকে সংগ্রহ করেই এভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে সুতা তৈরির ফাইবার। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি গ্রহণ করেছে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনইর বাহির বন এলাকার 2 ভাই আশিক ও শাওন। ব্যানানা ফাইবার এটা আসলে নানানমুখী ব্যবহার। আমি আসলে মূলত প্রথমে এটা ইউটিউবে দেখি। ইউটিউবে দেখার পর আমার যে ভাই আছে শাওন, ওকে আমি বলি যে ভাই এটা তো আমাদের এই অঞ্চলে তো অনেক কলা গাছ। ও আমাকে বললো যে হ্যাঁ ভাই এটা করা যায়। এরপরে মূলত আমরা শুরু করি। এরপর আমরা মেশিন নিয়ে আসি এবং একটা কারখানা, আমরা ছোট করে একটা কারখানা দিয়ে দিছি। এখন মোটামুটি আমরা এখানে 2টা মেশিনে 15 থেকে 16 জন লোক কাজ করতেছি। আমার যেটা মনে হয়, চাকরির পিছনে না দৌড়িয়ে যদি উদ্যোক্তাটা যদি সফলভাবে আমরা পরিচালনা করতে পারি, এর মাধ্যমে আমাদের গ্রামের যে বেকার যে ছেলেরা আছে তারা অন্যান্য বড় পরিসরে করা সম্ভব।
প্রথম দিকে কলার গাছ থেকে সুতা তৈরির ফাইবার তৈরির বিষয়টি স্থানীয়দের কাছে হাসি ঠাট্টা মনে হলেও বর্তমানে তাদের দুই ভাইয়ের কারখানায় অনেক নারী পুরুষের এই কর্মসংস্থান তৈরি হয়েছে। তো বলে মেলে কি ব্যবসা করো, এগুলো একটা ব্যবসা হইলো। তারপরে দেখে আস্তে আস্তে এগুলো কেন ভালো হতিছে, উন্নতি, 15-20 জন ছেলে বা 2-4 জন মহিলাও কাজ করতেছে। শ্রমিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিকভাবে ঋণ সহযোগিতার আশ্বাস দেন গাইবান্ধা বিসিকের এই কর্মকর্তা। তাদের সাথে কথা বলে দেখব, তাদের যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সহায়তা করব এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পাটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে বলে আমরা আশা করছি। তাদের এখানে সুতা তৈরির ফাইবার প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 150 থেকে 500 টাকা। রাজধানী ঢাকা সহ এর চাহিদা রয়েছে বিভিন্ন জেলায়। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে আজকের বৈঠকে যাননি দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কিন্তু ঠিক কী কারণে তিনি যাননি তা স্পষ্ট করা হয়নি। এদিকে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে একমত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধের অবসান ঘটাতে বৃহস্পতিবার সমঝোতা স্মারক সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফলে স্থায়ীভাবে সংঘাত বন্ধের লক্ষ্যে 60 দিনের একটি আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয় উভয় পক্ষ। এরই অংশ হিসেবে শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সুইজারল্যান্ডে বৈঠকের বিষয়ে একমত হন। সমঝোতার আগে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয়ে শর্ত দেয় ইরান, কিন্তু সই হওয়ার পর লেবাননে নতুন করে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল। হোয়াইট হাউস জানিয়েছে সুইজারল্যান্ডে যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা তা নির্ধারিত সময় হচ্ছে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সফর স্থগিত করেছেন। ফলে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে দেখা দিয়েছে প্রশ্ন। সংশয় শঙ্কা অবশ্য ছিল শুরু থেকেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনেক কর্মকর্তা এই সমঝোতার সমালোচনা করেছেন। তাই আলোচনা স্থগিত হওয়ার ঘটনা কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। অবশ্য একই সময়ে কিছু ইতিবাচক দিকও দেখা গেছে। ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি হরমুজ প্রণালী আংশিক উন্মুক্ত করে দিয়েছে ইরান। এ কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে ইসরায়েলের আগ্রাসী মনোভাবের কারণে পরিস্থিতি কি দাঁড়ায় তা এখন দেখার অপেক্ষা। দৃশ্যত মনে হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অর্থাৎ যুদ্ধ বন্ধের উদ্যোগে খুশি নয় ইসরায়েল। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর 2 ছেলের নামের সঙ্গে মিল থাকা বগুড়ার 2টি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। নতুন নামকরণের বিষয়ে হবে গণশুনানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে 23 জুন রাজধানীতে কোনো ধরনের আশঙ্কা নেই বলছে ডিএমপি। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। বিএনপি সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। লুটপাটের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বিশাল বাজেট, অভিযোগ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার। বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। সীমান্ত হত্যার বিচার ও সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল সহ 11 দফা দাবিতে রাজধানীতে বাংলাদেশ আজাদ পার্টির মশাল মিছিল ও বিক্ষোভ। ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের বৈঠকে যাচ্ছেন না ভাইস প্রেসিডেন্ট। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। আর এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।